ডেমোক্রেসি বা গণতন্ত্র মূলত দু প্রকারের হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। আমাদের ইন্ডিয়াও একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু কোন সিস্টেমটা ফলো করা হয় আমাদের দেশে? আজকের ভিডিওতে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট ডেমোক্রেসি নিয়ে ডিটেলসে চর্চা করব এবং শেষে ভারতে কোন প্রক্রিয়াটা প্রচলিত আছে সেটা জানবো। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট এন্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময় বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এই ভিডিওতে আমরা আলোচনা করব গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দুটো মুখ্য প্রকার। প্রথমটি হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, এটাকে প্রত্যক্ষ গণতন্ত্র বা সরাসরি গণতন্ত্র বলা হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে আমরা এই 11টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 11টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। এর আগের ভিডিওতে আমরা 3টে অর্গানস অফ দ্য স্টেট নিয়ে ডিটেইলড আলোচনা করেছিলাম। সেই লেকচারটা দেখার পর আজকের টপিকটা আরো ভালো বুঝবে। ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখার পর এটা দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লেজিসলেশন বা পলিসি মেকিং, অর্থাৎ এই দুটো টাইপের গণতন্ত্রে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণ করার দায়িত্ব কাদের উপর নথিভুক্ত রয়েছে সেটা আমরা বুঝে নেব। ডাইরেক্ট ডেমোক্রেসিকে বলা হয় পিওর ডেমোক্রেসি, কারণ এখানে নাগরিকরাই নিজেরা ভোটের মাধ্যমে প্রত্যেকটা নীতি নির্ধারণ করে থাকে, তারপর সরকার সেই নীতিগুলোকে এক্সিকিউট বা কার্যকর করে। নাগরিকরা এখানে বেসিক্যালি লেজিসলেচারের কাজটা করে এবং সরকার এক্সিকিউটিভের। এর আগের ভিডিওতে আমরা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি কাকে বলে বুঝে নিয়েছিলাম। এনিওয়ে, ডাইরেক্টলি সিটিজেনদের ইনভলভমেন্ট থাকে প্রত্যেকটা লেজিসলেশনে বলে এটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয়। ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়, কারণ এখানে নাগরিকরা কিন্তু ডিরেক্টলি পলিসি মেকিং এ ইনভলভ থাকে না, বরঞ্চ তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি জনতার প্রক্সি হিসাবে আইন প্রণয়ন করে বা লেজিসলেশন এনাক্ট করে। যেহেতু ডে টু ডে লেজিসলেটিভ ডিসিশনে এখানে জনতা ডিরেক্টলি ইনভলভ নেই, তাদের প্রতিনিধিদের মাধ্যমে কাজটা হচ্ছে, তাই জন্য এটাকে ইনডাইরেক্ট ডেমোক্রেসি বলা হয়। সো ডাইরেক্ট ডেমোক্রেসিতে সিটিজেনরা নিজেরাই লেজিসলেচারে কাজ করে, যেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে পাবলিক রিপ্রেজেন্টেটিভসদের দিয়ে তৈরি হয় লেজিসলেশন। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অরিজিন, অর্থাৎ এই দুটো প্রকারের গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উৎপত্তি স্থল আমরা এখানে দেখে নেব। ডাইরেক্ট ডেমোক্রেসি শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে, যেটা ছিল এথেন্স নামক একটা সিটি স্টেটের ক্যাপিটাল। সমস্ত নাগরিকরা এক জায়গায় মিট করে পাবলিক ইস্যুর উপরে ডিবেট ডিসকাশন করত এবং শেষে ভোট করে লেজিসলেটিভ ডিসিশন নেওয়া হতো। তো তখন দেখো, ফেসবুক, ইনস্টা তো ছিল না, রিলসও ছিল না, তো মানুষ অনেক ফাঁকা টাইম তাদের হাতে থাকতো, তোমাদের মতো অত ব্যস্ত ছিল না, তাই প্রায় প্রত্যেক দিনই পাবলিক ইস্যুর উপর গলা ফাটিয়ে চর্চা করত এবং ভোট করে নির্ণয় নিত। ইনডাইরেক্ট ডেমোক্রেসির জন্ম হয় রোমান সাম্রাজ্যে, যেখানে এক একটা এলাকার নেতা তাদের নিজেদের এলাকার মানুষের কথা বলতো ক্যাপিটালে এসে। একরকম বলতে পারো একটা ভায়া মিডিয়া সিস্টেম। সিটিজেনরা পাবলিক রিপ্রেজেন্টেটিভসদের সর্ট অফ বলছে যে আমি বাড়িতে বসে থাকি, আপনি গিয়ে আমার কথাটা বলে আসুন সরকারকে, এরকম টাইপের একটা সেটআপ ভাবতে পারো। সোজা কথায় বলতে গেলে অ্যাথেনিয়ানসরা ছিল প্রচুর হার্ডওয়ার্কিং, তাদের সমস্ত কিছুতে ইনভলভ হতে হবে। সেখানে রোমান্সরা আমার প্রিয় ছাত্রদের মতোই একটু ল্যাদখোর, পারলে এক্সামটাও ছাত্রদের হয়ে আমি দিয়ে আসলে ভালো হয়, চাকরিটা, বিশেষ করে বেতনটা খালি ওদের চাই। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সিটিজেন্স পার্টিসিপেশন, অর্থাৎ সরকার চালানোর ক্ষেত্রে নাগরিকদের কতটা অংশীদারিতা থাকে এই দুটো সরকার ব্যবস্থায়, সেটা আমরা জেনে নেব।
ডাইরেক্ট ডেমোক্রেসিতে অবভিয়াসলি যেহেতু এখানে নাগরিকরা ডিরেক্টলি ইনভলভ থাকে ডে টু ডে ডিসিশন মেকিং এ, তারাই আলোচনা করে পর্যালোচনা করে ভোট দেয়, তাই এখানে তাদের পার্টিসিপেশন কিন্তু অনেকটাই বেশি। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে অপেক্ষাকৃত অনেকটাই কম অংশীদারিতা থাকে, কারণ একবার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার পর সেই প্রতিনিধিরাই ডিসিশনসের ভারটা সামলায় এবং পাবলিক চিল করে। ডে টু ডে স্টেট ডিসিশনসে নাগরিকদের সেরকম পার্টিসিপেশন থাকে না। সো ইন সামারি, ডাইরেক্ট ডেমোক্রেসি মোর পার্টিসিপেটরি এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি লেস পার্টিসিপেটরি সরকার ব্যবস্থা। আমাদের চতুর্থ পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্পিড অফ ডিসিশন মেকিং, অর্থাৎ লেজিসলেচার কত দ্রুত ডিসিশন নিতে পারে বা এক্সিকিউটিভ বা সরকার কতটা ফাস্ট সেটা কার্যকর করতে পারে, কোনো ক্রাইসিস এলে কতটা ঝটপট সিস্টেম রিয়্যাক্ট করতে পারে, এটা আমরা দেখে নেব ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে। ডাইরেক্ট ডেমোক্রেসিতে ডিসিশন মেকিং অনেকটাই ধীর গতিতে চলে, কারণ বুঝতেই পারছো সবার পার্টিসিপেশন, কনসেনসাস বা ঐক্যমতের প্রয়োজন হয়। একটা কোনো সিদ্ধান্তে আসতে গেলে গোটা দেশের পাবলিকের মতামত নিতে হয়, কাজেই একেবারে কচ্ছপের গতিতে চলে সিস্টেম। সেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে ডিসিশন মেকিং অনেকটাই ফাস্ট হওয়ার সম্ভাবনা, কারণ প্রতিনিধিদের ফুল টাইম কাজই এটা, তাদের এই কাজের জন্যই নিয়োগ করা হয়েছে ডেডিকেটেডলি। অনেকটা ওই ক্যাব বুক করে ড্রাইভারের উপরে ছেড়ে দেওয়া যে সে কোন রুট ধরে গন্তব্যে নিয়ে যাবে সে বুঝবে, আর সিটিজেন্সরা প্যাসেঞ্জার সিটে বসে রিল্যাক্স করবে। বাট ডাইরেক্ট ডেমোক্রেসিতে সিটিজেনরা কিন্তু নিজেরাই স্টিয়ারিং ঘোরায়। হেন্স ডাইরেক্ট ডেমোক্রেসিতে পাবলিক নিজেরাই ইনভলভ থাকে, তাই স্লো, আর ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে পাবলিক রিপ্রেজেন্টেটিভসরা সামলায়, তাই জন্য ফাস্ট। আমাদের পঞ্চম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এক্সপার্টিজ ইন ডিসিশন মেকিং, মানে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কতটা জ্ঞান বা দক্ষতা ব্যবহার করা হয়, যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন তারা কতটা সেই বিষয়ে সম্বন্ধে নলেজ রাখে, সেটার উপর এবারে আমরা কম্পেয়ার করব। ডাইরেক্ট ডেমোক্রেসিতে সেরকম বিশেষজ্ঞ জ্ঞান সাধারণত আমজনতার থাকে না, তাই অনেকটা ওই আন্দাজে ঢিল ছোড়ার মতো, টার্গেটে লাগবে কিনা কোনো ঠিক নেই। সবাই মতবাদ প্রকাশ করে, সবার ভোটেই ডিসিশন নেওয়া হয়, এমনকি যাদের সেই ইস্যু সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদেরও মত ম্যাটার করে। রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বাজেট, এই সমস্ত গম্ভীর বিষয়গুলোতে ডিসিশন নেওয়ার সময় ওই আমি তো শুনেছি টাইপ লজিক দেওয়া হয়, কোনো রকম তথ্য ভেরিফাই না করে। কাজেই অনেক সময় নীতিগুলো ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে আসে। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে রাষ্ট্রের ডিসিশনগুলো নেওয়ার জন্য যে জটিল বিষয়গুলোতে জ্ঞান প্রয়োজন সেটা প্রতিনিধিদের নিজেদেরই থাকে, অথবা এক্সপার্টদের অ্যাসিস্ট্যান্স তারা নিতে পারে। কাজেই সিদ্ধান্তগুলো সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায়। আমরা এটা আশা রাখতে পারি যে যাদের আমরা নির্বাচন করলাম তারা অন্তত জিএসটি এবং জিপিএস এর পার্থক্য বোঝেন, নিজেরা না বুঝলেও বিশেষজ্ঞদের অ্যাডভাইস নিয়ে তারা ডিসিশন নেবেন। কমসে কম ফেসবুকের কমেন্ট পড়ে তো আর সিদ্ধান্ত নেবেন না। তো সারমর্ম হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসিতে না জেনে আনইনফর্ম ডিসিশন হওয়ার চান্স বেশি, সেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে জেনে বুঝে ইনফর্ম ডিসিশন হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনক্লুসিভনেস অফ পলিসি। এর মানে পলিসি মেকিং এ কতটা সব ধরনের মানুষের মত, চাহিদা আর মানুষের ইন্টারেস্টগুলোর গুরুত্ব দেওয়া হয়। সরাসরি বলতে গেলে নীতি কি সবার কথা ভেবে নেওয়া হয়েছে, না শুধু সংখ্যা গরিষ্ঠে, এটাই হচ্ছে ইনক্লুসিভনেস। ডাইরেক্ট ডেমোক্রেসিতে নানান মতামতের সমন্বয়ে আরো ব্যাপক প্রতিনিধিত্ব হয়, জনতা নিজেরাই ডিরেক্টলি ডিসিশন নিয়ে থাকে, কাজেই প্রত্যেকের ভাবনা, বিশ্বাস, সমস্যাগুলো ইনক্লুড করা থাকে। সমস্ত জাতি, ধর্ম, লিঙ্গ, এথনিসিটি কথা ডিসিশনে প্রকাশ পায়। হ্যাঁ, টাইম টেকিং প্রসেস, মাথা ব্যথা হয় প্রচুর, কিন্তু ডিসিশন হয় একদম ইনক্লুসিভ। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটিদের কথাই বেশি প্রকাশ পায় সরকারি ডিসিশন, এবং সংখ্যালঘু বা মাইনরিটিদের দৃষ্টিভঙ্গি অনেক সময় বাদ পড়ে যায়। সরকার মেজরিটিদের তুষ্ট রাখার চেষ্টা করে, মাইনরিটিদের কথা অনেক সময় ইগনোর করে দেয়। এবার তারা যদি কোনো আন্দোলন সারা শব্দ করলো, তাহলে হয়তো মাইনরিটিদের দিকে একটু তাকাবে সরকার, আদারওয়াইজ মেজরিটি ওপিনিয়নই সরকারের ডিসিশন হয় জেনারেলি। তো ইন সামারি, ডাইরেক্ট ডেমোক্রেসি প্রচন্ড ইনক্লুসিভ, কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসি একটু কম। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও।
বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ফিজিবিলিটি, মানে এই ডেমোক্রেটিক সিস্টেমগুলো বাস্তবে কতটা কার্যকর করা সম্ভব, রিয়েল লাইফে কতটা ইমপ্লিমেন্ট করা যায়, সেটার উপর আমরা এই দুটো সিস্টেমকে কম্পেয়ার করব। যেমন ডাইরেক্ট ডেমোক্রেসি শুনতে তো খুব ভালো লাগে, যে সবাই মিলে ডিসিশন নেবে সব বিষয়, কিন্তু এটা একটা বড় দেশে ইমপ্লিমেন্ট করা খুবই টাফ। ইন্ডিয়ার মতো একটা দেশে যেখানে কোটি কোটি মানুষ আছে, সবাই নিজের দৈনন্দিন কাজ ছেড়ে প্রতিদিন ইম্পর্টেন্ট লেজিসলেটিভ ডিসিশনস নিচ্ছে, সেটা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। সব বিষয়ে দেশব্যাপী ভোট করা একদমই ইমপ্র্যাকটিক্যাল। সেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসি মাচ মোর প্র্যাকটিক্যাল ফর আ বিগ পপুলেশন ইন আ বিগ কান্ট্রি। 4-5 বছরে একবার কান্ট্রি ওয়াইড ইলেকশন হয়, রিপ্রেজেন্টেটিভসদের অ্যাপয়েন্ট করা হয়, তারপর তারাই সরকার সামলায়, আমাদের ইনভলভ থাকতে হয় না প্রত্যেকটা ইস্যুতে। লিডারদের উপরে ট্রাস্ট করে কাইন্ড অফ ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, মাঝে মাঝে লিডারদের মিস্টেক হতে পারে, বাট ওভারঅল এটা কাজের সিস্টেম হিসাবে অনেকটাই রিয়েলিস্টিক এবং ইমপ্লিমেন্টেবল। স্পেশালি যখন মানুষ এতটাই বিজি যে নিজেই নিজের ভোটটা অনেক সময় দিতে ভুলে যায়, সেখানে পলিসি মেকিং তো অনেকটাই দূরের কথা। তো ডাইরেক্ট ডেমোক্রেসি একটা লার্জ পপুলেশন কান্ট্রিতে ইমপ্র্যাকটিক্যাল, সেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসি অনেকটাই প্র্যাকটিক্যাল। অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জ, এটাই আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন। এর মানে এই দুটো সিস্টেম নতুন পরিস্থিতি বা পরিবর্তনের সাথে কতটা সহজে মানিয়ে নিতে পারে। যেমন ধরো, হঠাৎ একটা যদি কোভিড টাইপ সিচুয়েশন এলো, সরকার কত তাড়াতাড়ি ও কতটা বুদ্ধিমত্তার সাথে আর্জেন্ট পলিসি নিতে পারে, সেটাই আমরা দেখে নেব। ডাইরেক্ট ডেমোক্রেসিতে মানুষ সরাসরি বলার সুযোগ পায়, তাই সময়ের সাথে সাথে যা ভাবছে বা যা ঘটছে অন দ্য গ্রাউন্ড লেভেল, যা চলছে, সেটা পলিসিতে রিফ্লেক্ট হয়। ধরা যাক সবাই যদি আজকে চায় যে প্লাস্টিক ব্যান হোক, তাহলে তাড়াতাড়ি ভোট করে সেরকম একটা নিয়ম বানানো যাবে। আবার আজকে যেটা ঠিক মনে হচ্ছে, কাল সেটা ভুলও মনে হতে পারে, তো তখন আবার চেঞ্জ করা যাবে সহজেই। মানে পরিবর্তনের হাওয়া লাগলে ব্যালকনির পর্দার মতোই পলিসিও নড়ে চড়ে ওঠে। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে পরিবর্তন রিলেটিভলি অনেকটা ধীরে আসে, কারণ প্রতিনিধিরা পাবলিক আর সরকারের মাঝে থেকে ডিসিশন নেয়। এখানে সাধারণ মানুষ একটা ইস্যু নিয়ে গলা ফাটালেও প্রতিনিধিরা আদৌ সেই বিষয়ে অ্যাকশন নেবে কিনা সেটা জানা নেই। আবার অনেক সময় দেখা যায় পলিসি পাল্টানোর জন্য লিডারকে পাল্টাতে হয়। বেসিক্যালি এখানে পাবলিক ডিমান্ড রিপ্রেজেন্টেটিভসদের নিজেদের বুদ্ধি, বিবেচনা এবং ইন্টারেস্টের ফিল্টার দিয়ে পাস হয়েই সরকারের পলিসি হতে পারে। তাই জন্য বলা হচ্ছে যে রেসপন্সিভ বাট নট টু রেসপন্সিভ। তো সিম্পলি বলতে গেলে ডাইরেক্ট ডেমোক্রেসি প্রচন্ড অ্যাডাপ্টেবল এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি তার থেকে কম। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টুলস বা ইনস্ট্রুমেন্ট অফ ডিসিশন মেকিং। এখানে আমরা দেখে নেব নাগরিকরা ডিসিশন মেকিং বা সরকার চালানোর প্রক্রিয়ায় কিভাবে অংশ নেয়, অর্থাৎ কি কি উপায় বা পদ্ধতি আছে মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারে, পলিসিতে অংশগ্রহণ করতে পারে। ডাইরেক্ট ডেমোক্রেসিতে সাধারণত 4টে টুলস থাকে: রেফারেন্ডাম, প্লেবিসাইড, ইনিশিয়েটিভ এবং রিকল। রেফারেন্ডাম, প্লেবিসাইড দুটোই সেম, বেসিক্যালি পাবলিকের ভোট কোনো ইস্যুতে। তবে রেফারেন্ডামে যাই ওপিনিয়ন আসলো সেটা সরকারকে মেনে নিতে হয়, বাধ্যবাধকতা আছে। কিন্তু প্লেবিসাইড জাস্ট সাজেস্টিভ ইন নেচার, মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইনিশিয়েটিভে পাবলিক নিজেরাই নতুন লয়ের প্রস্তাব আনতে পারে। লাস্টলি রিকল, অর্থাৎ পছন্দ না হলে সরকারকে মাঝপথেই ব্যাক টু প্যাভিলিয়ন পাঠান। মানে এখানে পাবলিক শুধু ভোট দেয় না, দরকার হলে বেল বাজিয়ে বলে, ভাই এবার মঞ্চ থেকে নামো। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে দু প্রকার ইলেকশন সিস্টেম: ডাইরেক্ট ইলেকশনস এবং ইনডাইরেক্ট ইলেকশনস। ডাইরেক্ট ইলেকশনসে জনতা নিজেরাই ভোট করে প্রতিনিধিদের ডাইরেক্টলি সরকারে পাঠায়। ইনডাইরেক্ট ইলেকশনসে জনপ্রতিনিধিরা ভোট করে তাদের প্রতিনিধিদের সরকারে পাঠায়। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনস নিয়ে আরো ডিটেলস আলোচনা করা যায়। আমাদের দেশে এই দুটো সিস্টেমই কার্যকর রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটা চাইছো, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে সেটা লিখে জানাও, আমি সেটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও নিয়ে আসবো, এরকমই কম্পারেটিভ ফরম্যাটে। তো ডাইরেক্ট ডেমোক্রেসিতে 4টে টুলস এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে 2টো টুলস। আমাদের সেকেন্ড লাস্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এটা বোঝায়
যে সরকার তার কাজের জন্য জবাবদিহি করছে কিনা। সহজ কথায় বলতে গেলে ভুল করলে ধরা পড়বে তো, অ্যাটলিস্ট জবাব দেবে তো জনতাকে, জনতার হয়ে কাজ করছে, ঠিকঠাক করছে তো। ডাইরেক্ট ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটি বেশি, কারণ জনগণ সরাসরি মত দেয় ও পরিবর্তন আনে। জনগণের ভোটের মাধ্যমেই যেহেতু এখানে লেজিসলেটিভ ডিসিশনস নেওয়া হয় এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা সরকার এই ডিসিশনগুলোকেই ইমপ্লিমেন্ট করে। জনতার ডিসিশনে যদি কোনো ভুল বেরোয় তাহলে জনতা নিজেরাই রেসপন্সিবল এবং সেটাকে পরিবর্তন করে নেয়। তারপর সরকার যদি পাবলিক ম্যান্ডেট অনুযায়ী কাজ না করে তাহলে সরকারকে গদি ছাড়ানো করে দিতে পারে। আমরা এই যে আগের পয়েন্টে যে টুলসগুলো আলোচনা করলাম, অর্থাৎ রেফারেন্ডাম, প্লেবিসাইড, রিকল, ইনিশিয়েটিভ, এগুলো হচ্ছে সরকারের মাথায় একটা বলতে পারো অ্যাকাউন্টেবিলিটির হাতুড়ি। ডাইরেক্ট ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটি আছে এবং সেটা প্রচন্ড সুইফট। সরকার কোনো ভুল কাজ করলে পাবলিক সঙ্গে সঙ্গে সেটা কারেকশন করতে পারে অথবা প্রয়োজনে সরকারকে বের করে দিতে পারে। একদম লাইভ ফিডব্যাক সিস্টেম। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটি আছে, তবে মাঝে মাঝে সেটা কমে যেতে পারে, কারণ রিপ্রেজেন্টেটিভসরা মাঝখানে রয়েছে, বুঝতেই পারছো। এখানে তুমি ধরো ভোট দিয়ে 5 বছরের জন্য কাউকে পাঠিয়ে দিলে সংসদ বা বিধায়কদের, তারপর তারা কি করলো সেটা হয়তো তুমি জানতেও ঠিক করে পারবে না। ইলেকশনের সময় সবাই বলে আপনার স্বপ্ন বাস্তব করব, ইলেকশনের পর তো রিয়ালিটি শো শুরু হয়। মানুষ রেগে গেলেও মাঝপথে কিন্তু তেমন কিছু করার থাকে না, প্রবাবলি ওই সোশ্যাল মিডিয়াতে একটা আউটরিচ পোস্ট করা ছাড়া। তো ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটি আছে ঠিকই, কিন্তু সেটা ডিলেড, 5 বছর পর সেটা টের পাবে জনপ্রতিনিধিরা। তো ডাইরেক্ট ডেমোক্রেসিতে সুইফট অ্যাকাউন্টেবিলিটি এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে ডিলেড। লাস্টে আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসির কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস দেখে নেব। ডিরেক্ট ডেমোক্রেসি বর্তমান জগতে একমাত্র একটা দেশেই রয়েছে, সুইজারল্যান্ড, এবং সেই দেশে কি হয় যে মানুষ বছরে 4 বার মিট করে বিভিন্ন ইম্পর্টেন্ট পলিসি ডিসিশনসের উপরে ভোট দেয় 4 বার। ইন্ডিয়াতেও এই সিস্টেমটা ফলো করা হয়, তবে সেটা একদম গ্রাম পঞ্চায়েত লেভেল। পঞ্চায়েতি রাজ সিস্টেমের 3টে লেভেল আছে, যেটা সবচেয়ে নিচের লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল, সেটাতে হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেটিক সিস্টেমটা ফলো করা হয়। সেখানে ইনডাইরেক্ট ডেমোক্রেসি আজকালকার দিনে খুবই কমন। মোস্ট অফ দ্য কান্ট্রিজ, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইন্ডিয়া, এগুলোতে কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেটিক সিস্টেমই দেখা যায়, কারণ এগুলো খুব বড় পপুলেশনের কান্ট্রি এবং এরিয়ার কান্ট্রি, সেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি একদমই প্র্যাকটিক্যাল নয়। তো এবারে প্রশ্ন হচ্ছে কোনটা বেটার। বেটার বা ওয়ার্স এখানে সরাসরি তেমন ভাবে কিন্তু বলা যায় না। ডিরেক্ট ডেমোক্রেসি, অফকোর্স পাবলিক পার্টিসিপেশন যে কোনো গণতন্ত্রে যত বেশি হবে অত ভালো নির্ণয় হওয়ার সম্ভাবনা। হাউএভার সেটা খুব ছোট লেভেলে বা ছোট কান্ট্রিতেই পসিবল। ইনডাইরেক্ট ডেমোক্রেসি যেটা প্র্যাকটিক্যাল সিস্টেম, এবং হ্যাঁ অনেক কিছুই ফল্ট আছে, রিপ্রেজেন্টেটিভসরা অনেক সময় জনতার হিতে কাজ না করে নিজেদের গদি বাঁচানোর চক্করে থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় জনতার ইন্টারেস্ট হ্যাম্পার হলেও প্র্যাকটিক্যালি ইনডাইরেক্ট ডেমোক্রেসি অনেকটাই ইমপ্লিমেন্টেবল। আশা করি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ডেমোক্রেসি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো, বুঝতে পারলে ভালো করে। এই ভিডিওটা একবার নয়, মিনিমাম 3 বার দেখো, শোনো, তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো, মাথায় থাকবে অনেক দিন। রিপিটেশন লিডস টু রিটেনশন, খেয়াল রাখবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস এন্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।